তত্ত্বাবধায়ক সরকার যদি হতে হয় তাহলে তো একটা রূপরেখা দরকার। কে হবে সর্বশেষ প্রধান বিচারপতি? সেনা প্রধান প্রধান বিচারপতির গুলশানের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেছেন, যেটি আসলে এরকম ঘটনা আমরা খুব সচরাচর দেখি না। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সেনাবাহিনীর মাধ্যমে বা কোনো মাধ্যমে কি এটা জানতে পেরেছেন যে তাদের মধ্যে কথাবার্তার বিষয়বস্তু কি ছিল, অথবা ধারণা করতে পারেন যে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটি কি ধরনের, তাদের মধ্যে মানে কোর্স অফ বিজনেস কি হতে পারে? এটি কি একটা নিয়মিত বৈঠক কখনো হয় এরকম? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছে বা দেখবে তাদেরকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশে এটা এখন একটা বহুল আলোচিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে আজকের এই ইস্যুটা, যে সম্মানিত সেনাপ্রধান মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করেছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি প্রায় 30 বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলছি, সাধারণত প্রধান বিচারপতির সাথে মাননীয় সেনাপ্রধান দেখা করেছেন, এটা আমি কখনো অন্তত আগে দেখিনি। কিন্তু যেটা দেখিনি সেটা দেখবো না তেমনটা নয়, কারণ অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঘটনা ঘটে থাকে, যেটা হয়তো আমাদের কাছে অনেক প্রশ্নের উদ্রেক করে। আজকের সাক্ষাৎটাও অনেকটা সেরকমই হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে যে সেখানে সেনাপ্রধান বা মাননীয় প্রধান বিচারপতির সাথে কি আলোচনা হতে পারে। যেহেতু আলোচনা সভায় দুজন ছিলেন, হয়তো আমি বিশ্বাস করি সামনে হয়তো আর কেউ ছিলেন না, সুতরাং আমরা অনেক ধরনের আলোচনা করব, ধারণা করব, এটা হতে পারে। সেক্ষেত্রে খুব ভালো হতো যদি তেমন কোন আলোচনা হয়ে থাকে যা জাতির জন্য জানা দরকার, সেই ক্ষেত্রে আইএসপিআর তরফ থেকে একটা বিবৃতি আসতে পারতো যে কি আলোচনা হলো বা কি হয়েছে। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনিও পেয়ে যেতেন, এবং হয়তো এভাবে দেশে জনগণও পেয়ে যেত। যেহেতু সেটা হয়নি, সেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কি ভাবতে পারেন। আমার ভাবনাটা সত্যি হবে সেটা আমি মনে করি না, আবার হতেও পারে। আমার ধারণা যে আপনি সম্প্রতি সময় হয়তো দেখবেন যে দেশে শান্তি শৃঙ্খলা, যেটা আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে থাকি, কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। সেনাবাহিনী মাঠে আছে, এবং সেনাবাহিনী অতীতে যখন এই ধরনের মাঠে থাকতো, আমরা যখন থেকেছি, আমরা দেখেছি যে আমরা কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবসময় আমাদের নিয়ন্ত্রণে রাখতাম, এবং সেক্ষেত্রে দেশবাসী সবসময় কিন্তু তাদের হ্যাপিনেস প্রকাশ করতো যে না, দেশে শান্তি শৃঙ্খলাটা খুব ভালোভাবে বজায় আছে। এই ক্ষেত্রে হয়তো এবার কিছুটা ব্যত্যয় হচ্ছে, এটাগুলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার সেটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা নিয়ে আলোচনা হয়। এবং এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্য দিয়ে দেশে যে আমরা সম্ভাব্য নির্বাচন চিন্তা করছি সামনের বছর ফেব্রুয়ারি মাসে, তাহলে সেটা কতটুকু সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে কি সরকারি পরিবর্তন দরকার আছে? যদি দরকার হয়ে থাকে, তাহলে সেইটা কি তত্ত্বাবধায়ক সরকার হবে? তত্ত্বাবধায়ক সরকার যদি হতে হয় তাহলে তো একটা রূপরেখা দরকার। কে হবে সর্বশেষ প্রধান বিচারপতি? সেটা যদি হয়, তো বর্তমান প্রধান বিচারপতি কিন্তু হয়তো সম্ভবত সামনের বছর ডিসেম্বরে স্বাভাবিক অবসরে যাবেন। তাহলে উনি কি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? যদি সেটা হয়ে থাকে, তাহলে তো একটা আলোচনার বিষয়বস্তু হয়ে যেতে পারে। তার কারণ বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এই গণ অভ্যুত্থানটার সাথে সেনাবাহিনীও একটা স্টেক হোল্ডার, তারাও কিন্তু তাদের অংশীদারিত্ব রেখেছিল গত বছর আগস্টে, 5ই আগস্টে যে অভ্যুত্থানটা হয়েছিল। সুতরাং সেই প্রেক্ষাপটে হয়তো বা উনি মাননীয় প্রধান বিচারপতির সাথে আলাপ করলে করতেও পারেন যে যে ওনার কি মতামত, বা উনি কতটুকু আসতে চাইবেন বা এই দায়িত্বভার গ্রহণ করতে চাইবেন। আপনি যদি মানে এরকম একটা আলোচনা আসতে পারে বলে ধারণা করা যায় যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে সামনে, এই সরকার পরিবর্তন হতে পারে, এবং সেখানে প্রধান বিচারপতির ভূমিকা কি হবে এই নিয়ে একটা আলোচনা হতেও পারে বলে আপনি ধারণা করছেন। হতে পারে, জি হতে পারে। আরেকটা জিনিস একটু কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি? আসলে কি পরিস্থিতি তো বলে তৈরি হয় না, এটাও যেমন সত্য কথা। আবার অনেক সময় পরিস্থিতি তৈরি করা হয়, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। 11 যখন হয়েছিল, আমি তখন কর্মরত ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। তখন আমার মানে একেবারে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ ছিল কি হয়েছে এবং কেমনে কি ঘটেছে। সুতরাং বর্তমান অবস্থার দৃষ্টি মনে হয় যেটা আর কি,
পরিস্থিতি কিন্তু তার সাথে মেলানো যায়। কি হবে সেটা সময় বলে দেবে। জি, ১-১ মতো পরিস্থিতি মতো মেলানো যায়, এই বিষয়টি নিশ্চয়ই দর্শক খেয়াল করে শুনছেন। আমি আরেকটি সাথে সাথে মানে একই দিনে আরেকটি বৈঠক হলো, সেটি যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, তার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকটি সম্পর্কেও আসলে গণমাধ্যমে খুব একটা জানানো হয় নাই। এখানেও আসলে কি ধরনের বৈঠক হতে পারে সেই বিষয়েও কি কোনো তথ্য আপনারা বা আপনি জেনেছেন? এদের মানে তাদের মধ্যে আসলে কথাবার্তা কি হতে পারে? এই ক্ষেত্রে আমি আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে একটু কথা বলি। প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি, উনি হচ্ছেন কিন্তু পিএসএ টু চিফ অ্যাডভাইজার, অর্থাৎ উনি তার প্রিন্সিপাল স্টাফ অফিসার। সুতরাং তার সাথে যদি দেখা করতে হয়, কথা বলতে হয়, সেটা কিন্তু কোনো রকম বাধা থাকার কথা না মধ্যখানে। উনি যখন ইচ্ছা তাকে ডেকে নেবেন এবং তার সাথে কথা বলতে পারেন, সেটা টেলিফোনে হোক, সামনাসামনি হোক। গুরুত্বপূর্ণ বিষয় হলে অনেক সময় ডেকে নিয়ে কথা বলেন, এবং অতীতেও অনেক সময় এরকম হয়েছে। যেহেতু দরকার হয়নি তখন হয়তো প্রকাশ্যে আসেনি, এবং আজকের ঘটনাটা অনেকটা সেরকমই হতে পারে। মানে এটি একটা নিয়মিত বৈঠক হতে পারে, একটা দাপ্তরিক বিষয় হতে পারে। জি, স্পষ্ট হলাম। একটু এবারে আসি যে সেনাবাহিনীকে আমরা একটা মানে আলোচিত ভূমিকায় দেখলাম, আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, সেই ভূমিকায় দেখলাম। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই দুই দলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যদের, যৌথ বাহিনী, কিন্তু আমরা বিশেষ করে সেনাবাহিনীকে আসলে সেই ভিডিও যে চিত্র আছে সেটাতে আমরা দেখলাম সেনাবাহিনী নূরকে মানে বেশ মারাত্মকভাবে পেটালো। এবং শুধু নূরকেই পেটিয়েছে তা না, গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মী আছেন যারা এমনকি বাথরুমে লুকিয়েছিলেন, তাদেরকে পর্যন্ত বের করে পিটিয়েছেন। এরকম ঘটনা অফিসে ঢুকে, এরকমটা কেন করলো সেনাবাহিনী? আপনার মতো আমিও দেখেছি, এবং আমরা হয়তো অনেকেই এটা প্রত্যক্ষ করেছি। একটা বিষয় কি, যেহেতু বিষয়টা অবশ্যই এখন তদন্তাধীন, এটা খুব ভালো হতো। দেশবাসীর মতো আমিও বিশ্বাস করি যে এটা অত্যন্ত দ্রুততার সাথে একটা নিরপেক্ষ তদন্ত, সেটা প্রাতিষ্ঠানিক ভাবে অর্থাৎ সেনাবাহিনী পর্যায়ে আর একটি সরকারি পর্যায়ে যদি সম্পন্ন করতে পারতো। এর মধ্যে বেশ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু তেমন কোনো তথ্য কোনো পক্ষ থেকে আমাদের কাছে আসেনি যেটার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আসলে আসল দোষী কারা। তবে ভিডিওতে যা দেখেছি সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ এখানে মনে হয়েছে যে সেনাবাহিনী যেভাবে পেটাচ্ছে এটা কিন্তু সেনাবাহিনীর প্রকৃত রূপ না। এটা আগে আমরা কখনো এভাবে তাদেরকে দেখিনি। আমি নিজেও চাকরি করেছি দীর্ঘদিন, এবং আমি দেশে বিদেশে কাজ করেছি। যখন আমাদের সেনাবাহিনী বিদেশে বেশ সুনামের সাথে কাজ করছে এবং অনেক মব তারা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণে আনছে। আগেও দেশে কিন্তু তারা এইভাবে কাজ করেছে। আপনি ১-১১-র কথা বলেন, আপনি ৯০ অভ্যুত্থানের কথা বলেন, আমি তখন দেখেছি প্রত্যক্ষভাবে। এবারের চিত্রটা একটু ভিন্ন দেখলাম। আমি বিশ্বাস করি হয়তোবা এর পিছনে কারো কারো ইন্ধন থাকতেও পারে, যেটা সেনাবাহিনীর বিপক্ষে যায়, এবং সেনাবাহিনীর বিপক্ষে গেলে হয়তো একটা কথা বলার ক্ষেত্র তৈরি হবে। আমি একটু প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে এই ক্ষেত্রে বর্তমান সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যেন উনি অত্যন্ত কঠোরভাবে এই জিনিসটাকে বিশ্লেষণ করেন এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ দোষী হয়ে থাকে তাদেরকে প্রকৃত শাস্তি দিয়ে দেশবাসীকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা যদি ভুল করে থাকি তাহলে শাস্তি দিয়েছি, আর যদি আমাদের ভুল না থেকে থাকে তাহলে দেশবাসী জানা উচিত যে না, এখানে আমাদের ভুল নেই। ভুল করে থাকি শাস্তি দিয়েছি, কিন্তু ভুলের বিষয়টিতে সেনাবাহিনী একরকম সাফাই গাইলো। বরঞ্চ আমি আইএসপিআর এর বিবৃতির কথা বলছি, যেখানে আসলে এই বিষয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে, আইএসপিআর ব্যাখ্যা দিচ্ছে, এবং তার সবশেষ যে প্যারাটা সেটি আমি একটু পড়ি। সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা, শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। মানে এই ঘটনার প্রেক্ষিতে এটি হচ্ছে তাই, মানে আইএসপিআর এর বিবৃতির লাস্ট প্যারাটা। আরো আছে, ঘটনাটা কি ঘটলো সেটি সম্পর্কে একটু বলছে, কিন্তু মানে সরকারের সিদ্ধান্ত মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই জন্য সেনাবাহিনী আসলে এরকম, মানে সেনাবাহিনী তো ভুল স্বীকার করছে না, বরং একরকম সাফাই গাইছে বা তার পক্ষে বলছে যে সেনাবাহিনী কেন এই আচরণ করলো। হ্যাঁ, আপনার মতো আমিও এই আপনার আইএসপিআর এর যে বিবৃতি সেটা আমি দেখেছি। একটু বলি, আর সাফাই গাক আর নিজের পক্ষে বলুক, এই ক্ষেত্রে যেটা করতে পারতো সেটা হচ্ছে
যে আমরা হঠাৎ করে দেখলাম যে এই ক্ষেত্রে সেনাবাহিনী উপস্থিত হয়েছে, মব কন্ট্রোল করার চেষ্টা করেছে, চেষ্টা করতে গিয়ে হয়তো প্রতিহত হওয়ার কারণে তারা আবার আগ্রাসিভ ভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই চেষ্টাটা গত 5 আগস্টের পর থেকে দেশে কিন্তু বহুবার এই ধরনের মব জাস্টিস হয়েছে। 5ই আগস্টের পরে কিছুদিন আমি হয়তো মানতে রাজি আছি যে সেই সময়টা ওইটা গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে। তারপরে বিভিন্ন সময় যে মব জাস্টিস গুলো হয়েছে, সেখানে আমরা আমাদের সেনাবাহিনীকে, প্রিয় সেনাবাহিনীকে যেভাবে চেয়েছিলাম সে তো সেভাবে দেখিনি। সেটা না দেখার কারণে হঠাৎ করে সেদিন 31শে আগস্ট, বা না 31শে আগস্ট না, সেদিন তারিখ ছিল, যাই হোক, ভিপি নুরুর উপর যে আঘাত আসলো শুক্রবার, জি, হঠাৎ করে এই তাদের এই আগ্রাসী ভূমিকাটা অনেক প্রশ্নের অবতারণা করেছে। কিন্তু এটা যদি ধারাবাহিক ভাবে হতো তাহলে কিন্তু এই প্রশ্নের অবতারণা হতো না, এবং দেশবাসী কিন্তু চায় যে এই ধরনের আগ্রাসন বা আগ্রাসী ভূমিকায় জনগণ যেন অবতীর্ণ না হয় এবং তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হোক। কিন্তু এটিকে আসলে সেনাবাহিনী মব ভায়োলেন্সই বা বলছে কেন? মানে মব তো একরকম উদ্দেশ্যহীন জনতা একটা ভায়োলেন্স সৃষ্টি করছে, সহিংসতা করছে, সেটি এরকম মব ভায়োলেন্স হতে পারে। যেমন ধরেন 32 নম্বরে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো সেখানে হতে পারে, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা নেতাকর্মী, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে উদ্দেশ্যহীন ভাবে জনতা একসাথে হয়ে একটা জায়গায় মানে কোন রকম সহিংসতা করলো, সেটি বা কাউকে পেটাচ্ছে রাস্তায়, সেটি হতে পারে। কিন্তু এটা তো একদম রাজনৈতিক পরিচয় সম্পন্ন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি, তারা তো আসলে উদ্দেশ্যবিহীন জনতা নয়, এবং তাদের একদম সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এবং ওরা আবার প্রতিহত করছে, এরকম একটা অবস্থা। মব কেন বলছে সেনাবাহিনী? আপনার প্রশ্নটা যুক্তিযুক্ত, কিন্তু আমি একটু বলবো এটা মব না বলে আমরা, ঠিক আছে, কিন্তু যখন নাকি ওরা ওখানে গিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে, তখন তাদের কিন্তু খুব ভালোভাবে আগে থেকে না করা হয়েছিল যে আপনারা এসেন না বা কিছু করেন না, আপনাদের আপনাদের দাবি যেভাবে উত্থাপন করা উচিত সেভাবে উত্থাপন করেন, আপনি চলে যান। কিন্তু আপনি ভিডিওটা লক্ষ্য করলে দেখবেন সেখানে যে তাদের তরফ থেকে কোনো আক্রমণ আসেনি তেমন তা না, কিন্তু তাদেরও কিন্তু ভূমিকা ছিল এই বিষয়টাকে উস্কে দেওয়ার ব্যাপারে। এখন যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন একেবারে উপস্থিত ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে এবং সেখানে নিজস্ব কর্তৃত্ব স্থাপন করাটা অত্যন্ত কষ্টকর। আপনি একটা কথা মানতে হবে, সেনাবাহিনী কিন্তু মূলত মব কন্ট্রোল করে অভ্যস্ত না। এটা এটা বেসিক্যালি হচ্ছে পুলিশের দায়িত্ব। এখন আমরা সবাই জানি 5ই আগস্টের পরে যে কোনো কারণেই হোক না কেন পুলিশ তার সেই সক্ষমতা কিছু হলেও হারিয়েছে, তার আত্মবিশ্বাস নষ্ট হয়েছে, এবং সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে নিরন্তর যে আগের ভূমিকা তারা ফিরে যেতে পারে কিনা। অন্যদিকে এটাও মানতে হবে যে সেনাবাহিনী কিন্তু মব নিয়ন্ত্রণে অতটা দক্ষ না যতটা পুলিশ দক্ষ। সমস্যাটা হয়ে গেছে সেখানে, আর এই সুযোগটা নিচ্ছি আমরা অনেকেই। আপনি 32 নম্বরের কথা বলেছেন, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মব কন্ট্রোল হয়েছে সেগুলি বলেছেন। এখানে আমাদেরও কিছু ভুল আছে। ভুলটা কি? আমরা যদি সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই ধরনের মবকে বলি যে প্রেসার গ্রুপ, এই বলাটা সঠিক না। তার কারণ অতীতে কি হয়েছে তার উদাহরণ দিয়ে আমরা যদি বর্তমানকে কাছে টেনে আনি তাহলে কি আমি অতীতের মতো ভুল করতেই থাকবো? না, সেটা ঠিক হবে না। এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পর্যায়ে যারা আছি তারা যে কোনো ধরনের মব জাস্টিসকে প্রেসার গ্রুপ বলে চালিয়ে দিয়ে পরবর্তীতে ওই মবটাকে যদি আমরা লিগ্যালাইজ করে ফেলি তাহলে অন্য কোনো সময় যখন এই ধরনের মব হবে তখন সেটাকে লিগ্যালাইজ করাটা অত্যন্ত কষ্টসাধ্য। পারসেপশন বল একটা কথা আছে, পারসেপশনটা যদি একবার গ্রো করে যায় সেটা ভেঙে ফেলাটা কিন্তু কষ্টকর। এই ক্ষেত্রে পারসেপশনটা আপনি যে কথা বলেছেন সেটা কিন্তু অনেকটা তেমনই কাজ করছে।
জি, তেমনই কাজ করছে বলছেন আপনি, মানে কারণ একই দিনে দেখলাম দিনাজপুরে মবের ঘটনা ঘটলো, একটি দরবার শরীফে হামলা হলো, সিলেটে হলো মব, মুক্তিযোদ্ধারা একটা আয়োজন করছিল ৭১ মঞ্চ নামে, সেখানে শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা তারা মবের শিকার হলেন, কিন্তু তাদেরকে ধরে নিয়ে যেতে দেখলাম আমরা, পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে গেল। অন্যদিকে মানে এবং সেখানে আপনার সাথে আমিও একমত, আমিও ওটা দেখেছি। আমার প্রশ্নটা এখানে যে এই ৫ই আগস্টের পরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বা জুলাই যোদ্ধা নাম দিলে তাদের জন্য ট্রিটমেন্টটা একরকম, একটু তাদের জন্য অনেক ক্ষেত্রে ৭ গুণ মাফ হয়ে যায়। কিন্তু এখানেই আমরা দেখলাম নুরুল হক নুরু, যিনি গণ অভ্যুত্থানের পক্ষে একজন শক্ত অবস্থান তার, এবং মানে শক্তি বলা যায় তাকে, তাকে সেনাবাহিনী পেটালো। মানে এটা কি মেলানো যায় ঘটনাটা? এই মানে ধারাবাহিকভাবে যেরকম ঘটনা চলে আসছে, জুলাই যোদ্ধা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতি যে অ্যাটিটিউড, তার সাথে এটি আপাত দৃষ্টিতে আমি আপনার সাথে একমত যে এই ঘটনাটা মেলানো যায় না। তারপরেও যেহেতু বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে, কিছু না কিছু তো অবশ্যই বের হয়ে আসবে। যত দ্রুত বের হয়ে আসে এটা আপনার এবং আমার বা আমাদের দেশের জন্য মঙ্গলজনক। তদন্ত সেনা পর্যায়ে তো হচ্ছে, এটা তো আমি বলতে পারি যে এটা অবশ্যই হচ্ছে। কারণ আপনি হয়তো বলবেন যে আপনি কি জানেন, এটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে যে আমি অতীতে দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটলে তারা নিজেদের পর্যায়ে একটা তদন্ত প্রাতিষ্ঠানিক ভাবে করে যে কেউ দোষারোপ আছে কিনা। আর সরকার পর্যায়ে তো সরকার বলেছে যে আমরা করছি, যেটা শুনেছি ওটা তো ওর মধ্যে তার আমি সম্পৃক্ত নেই, জুডিশিয়ারি। কিন্তু যে পর্যায়ে তদন্ত হোক না কেন, এটা সবার জন্য মঙ্গলজনক। যত দ্রুততার সাথে এটা সম্পন্ন হবে, আমরা জানতে পারবো আসলে ঘটনা কি ঘটেছিল। কিন্তু যাই ঘটুক না কেন, ঘটনাটা অবশ্যই দুঃখজনক। কারণ একজন ভিপি নুরের মতো একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, যে আপনি যদি মনে করতে পারেন যে তৎকালীন ডাকসু নির্বাচনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিপি হিসেবে পাশ করে বের হয়ে আসাটা এটা এত সহজ ছিল না। সে বের হয়ে এসেছিল, তার মধ্যে কি তার গ্রহণযোগ্যতা আছে। এরকম গ্রহণযোগ্য একজন রাজনৈতিক নেতাকে এভাবে বেধড়ক পেটানো, এটা অন্তত সঠিক না। তাকে যেভাবে হোক না কেন, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি, যেভাবে হোক না কেন হয়তো সেনাবাহিনীর লোকেরা তাকে কর্ডন করে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারতো। আমার মনে হয় এটা একটা করতে পারতো। সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা ব্যর্থতা থেকে যায়। এখন এই যে জুডিশিয়াল ইনকোয়ারির কথা বা বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন প্রেস সচিব আবার শফিকুল আলম, কিন্তু মানে যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে সেই অধীনে তারা যখন এই ধরনের দায়িত্ব পালন করতে চায়, তারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাই না? তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনিও একজন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক লেফটেন্যান্ট জেনারেল, তিনি তার পক্ষ থেকে এই বিষয়ে আমরা খুব একটা বলতে দেখলাম না। আমি আসলে তার সম্পর্কেও, আপনার নিশ্চয়ই পেশাগত জীবনে দেখবার বা জানবার সুযোগ হয়েছে তার সম্পর্কে, মানে তিনি কি খুব শক্ত কি বলবো পার্সোনালিটি, যোগ্যতার অধিকারী মানুষ? মানে এই ধরনের ক্ষেত্রে তাকে শক্ত অবস্থানে দেখা যায় না, অন্যান্য উপদেষ্টারা ঘোরাঘুরি করেন, প্রেস সচিব কথা বলেন, এমনটি কেন হয়? আপনি একটা শক্ত প্রশ্ন করেছেন আমাকে। আর আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কাজ করেছি আমার চাকরি জীবনে, সরাসরি তার অধীনে কাজ করেছি, যেহেতু তাকে দেখার সুযোগ আমাকে হয়েছে। উনি আমার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। উনি একজন সৎ ব্যক্তি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং উনি খুব নরম মনের মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা কথা কি, আপনি আমার কথা থেকে বুঝে নিতে হবে, সৎ ব্যক্তি, নরম মনের মানুষ আর প্রশাসন সবগুলো কিন্তু একসাথে মেলে না। সবকিছু যদি একসাথে না মেলাতে পারেন তাহলে আপনার ব্যর্থতা আসবে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু উনি একটু নরম মনের মানুষ, ওনার এই ক্ষেত্রে আর একটু শক্ত হওয়ার দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে। জি, আচ্ছা, মানে সৎ নরম মনের, কিন্তু যোগ্য তার কতটুকু আছে, কিন্তু কোনোভাবেই তাকে আমি যোগ্যতা নিয়ে বলছি না, আমি বলতে চাচ্ছি যে তার প্রশাসনিক ভাবে এই যে ঘটনাটা ঘটলো সেখানে তার আরেকটু দৃঢ়চেতা মনোভাব আমরা আশা করেছিলাম। জি, আমরা সেটা কোনোভাবেই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি না। কথা বলছেন, আমরা দেখছি অন্যান্য উপদেষ্টারা কথা বলছেন, যাচ্ছেন, কথা বলছেন, জুডিশিয়াল তিনি কেন বলছেন না? আমি কিন্তু আপনার সাথে একমত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এই ক্ষেত্রে তার ভূমিকাটা আরো জোরালো হতে পারতো। শুধুমাত্র আমি মনে করতে পারি 5 আগস্ট, না না, আপনি যেহেতু এটা নিয়ে কথা বললেন, আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সামগ্রিক ভাবে, তাহলে আমি সামগ্রিক ভাবে বলতে পারি যে সামগ্রিক ভাবে আমাদের দেশের ল এন্ড অর্ডার সিচুয়েশনটা এই মুহূর্তে যেহেতু ভালো না, তার দায়ভার কিন্তু আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে থাকি তাহলে আমার উপরই আসবে। আর যদি ভালো কিছু হয়ে থাকে সেই সফলতা আমার।
কিন্তু সফলতার চেয়ে ব্যর্থতার ভার যেহেতু বেশি, আমি এই দায়ভার এড়াতে পারি না। জি, তিনি এই দায়ভার হয়তো এড়াতে পারেন না। মানে না, উনি কখনোই এর এড়াতে আগে পারেন যখন না। জাতীয় পার্টির অফিসে আরেকবার হামলা হয়েছিল, পোড়ানো হয়েছিল জাতীয় পার্টির অফিস, তখন তার একদিন বা দুদিন পরে, সম্ভবত একদিন পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকটা তাকে জিজ্ঞাসা করছিলেন, তিনি বলছেন তিনি ঘটনাটা জানেনই না, যেখানে তার তার মানে পুলিশ ছিল, সেনাবাহিনীর সদস্যরাও আশেপাশে ছিল, তখন খুব একটা ব্যবস্থা নেয় না। এই জন্যই আমি আসলে জিজ্ঞাসা করছিলাম সামগ্রিকভাবে তিনি আসলে কতটা যোগ্য ব্যক্তি। এর আগে যিনি ছিলেন, আসি এই প্রশ্নে, আপনি হয়তো একটু বলেছেন, যার কারণে এই প্রশ্নে আর না যাই। কারণ হচ্ছে তাকে বারবার তার সম্পর্কে বলার পরেও রাজনীতিবিদরাই বলছেন, তার পদত্যাগের দাবি করছেন, গণঅভ্যুত্থানের পক্ষের মানুষরাই বলছেন, কিন্তু তাকে স্মরণ হয় না। এটার কি কোনো কারণ আছে? মানে এখানে কি কোনো বিশেষ চ্যানেল আছে যার কারণে তিনি এখানে টিকে যান? আসলে কি পদত্যাগের যে কালচারটা, সেটা বাংলাদেশে কি আছে? নেই। যদি আমরা বলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা, আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি কি কখনো কাউকে দেখেছি ব্যর্থতার দায়ভার নিয়ে কেউ কখনো পদত্যাগ করেছে? দাবি কিন্তু অনেকবার অনেকের ব্যাপারে উঠেছে, কিন্তু সরিয়ে তো দেওয়া যেতে পারে, সরিয়ে তো দেওয়া হয়। যেমন সাবেক যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, তিনিও আপনাদের সাবেক সেনা কর্মকর্তা, তাকে কিন্তু ঠিকই সরিয়ে দেওয়া হয়েছে। ওনাকে কিন্তু ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হয়, ওনাকে তার একটা বক্তব্যের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। বুঝতে হবে তার কারণ। আমার কাছে কেন জানি মনে হয় সরিয়ে দেওয়াটাকে আমরা মনে করি সরকারের একটা ব্যর্থতা, কিন্তু ওটা তো আসলে না। বরং সরিয়ে দিয়ে আমি যদি যোগ্য কাউকে ওখানে নিয়ে এসে আমার যে উদ্দেশ্যটা সেটা হাসিল করতে পারি, সেটাই আমার সফলতা। তাই কি হয়েছে? এই ক্ষেত্রে আমি অন্তত আমার বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমি দেখি, তার কারণ বাংলাদেশে যখন সৃষ্টি হয় তখন আমি একজন বুঝবান ব্যক্তি ছিলাম। 74 সালে আমি ক্লাস 10ম শ্রেণীতে পড়াশোনা করতাম, সেহেতু আমি জানি যে জন্মলগ্নটা কেমন ছিল। তারপর থেকে আজ অবধি, তারপরে আমি 80 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছি, 2010 সাল পর্যন্ত দেশের বিভিন্ন কার্যক্রমে আমি সম্পৃক্ত ছিলাম। অনেক কাছ থেকে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। সে আলোকে বললাম যে আমরা ব্যর্থতার দায়ভার নিতে কেন যেন পছন্দ করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যর্থতার দায়ভার নেওয়াটা সফলতার সোপান। জি, তা তো বটেই, সেটি হয় না। আমি এই জন্যই প্রশ্ন করছিলাম যে তিনি ব্যর্থতার দায় তিনি না নেন, সরকারও তাকে সরিয়ে দিচ্ছে না। আগের আপনি বলছেন তার একটি বক্তব্যের কারণে তাকে সেখান থেকে সরানো হয়েছে, ব্রিগেডিয়ার শাখাওয়াতকে। তিনি সম্প্রতি আবার ওই একই রকম বক্তব্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তাদের একটা সমাবেশে, সেটিও নিশ্চয়ই আপনি দেখেছেন। তিনি বলছেন যে 7.62 রাইফেল, এটি আগে যেটি তিনি বলেছিলেন যে এই বক্তব্যটার কারণে সরিয়ে দেওয়া হলো, বা তারপরে আরো কিছু কথা বলেছিলেন যে সিভিলিয়ানদের কাছে কিভাবে গেল, সেই সময় তিনি এই প্রশ্নটা রেখেছিলেন। এখন তিনি বলছেন 5ই আগস্ট টোটালি প্রফেশনাল স্নাইপাররা ছাত্র নেতাদের কপালের মাঝখানে, তিনি এইভাবে দেখাচ্ছেন তিনি যে কপালের মাঝখানে গুলি করে মেরেছে। এবং তিনি যখন শাহিন কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন, ইন্টেলিজেন্স তাকে ওয়ার্ন করা হয়েছে যে তিনি যেন সেদিকে না যান, এবং তিনি সেটি ইনকোয়ারিও চেয়েছিলেন, সেটি অনেকের পছন্দ হয় নাই। এরকম কি কোনো তথ্য আপনার কাছে, বা এই বিষয়ে কি কোনো তথ্য আছে যে স্নাইপার, প্রফেশনাল স্নাইপার, টোটালি প্রফেশনাল স্নাইপার তিনি বলছেন, এনারা কারা? আমি একটু বলি, আসলে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেন তারা যতটুকু দায়িত্ব দিয়ে তথ্যমূলক কথা বলতে পারবেন, আমরা যারা তার সাথে পরিচিত, কারণ ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে পরিচিত, আমরা একসাথে কাজ করেছি, কিন্তু যখন এই ধরনের কথা ওনারা বলেন আমার কাছে মনে হয় ওনারা কি দায়িত্ব নিয়ে বলেন তো? আর দায়িত্ব নিয়ে যদি বলেন তাহলে সেই কথার উপর কোনো প্রশ্ন উঠে আসার কথা না। উনি একটা কথা বলেছেন, তারপর থেকে কিন্তু এটাকে নিয়ে দেখছি বিভিন্ন ভাবে বিভিন্ন কথা হচ্ছে। তো এটা কিন্তু ওনারই উচিত, আমাদের সবার জন্য কল্যাণকর হবে যদি উনি এটাকে ব্যাখ্যা করে দেন যে এটা কি সঠিক নাকি উনি ভুল করে বলে ফেলেছেন। ভুল করে দুইবার বলেন, মানে আগেও তিনি বলেছেন যে সিভিলিয়ানদের হাতে এই 7.62 গেল কি করে, আবার এখন বলছেন, এবং খুবই স্পষ্ট করে বলেছেন যে তিনি ফিউনারালে। দেখেন এই ধরনের কথা ওনার মুখ থেকে বের হয়েছে, এরপর এছাড়া আর কি অন্য কোনো রাজনীতিবিদ হোক, অন্য কোনো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হোক বের হয়েছে? বের হয়। আর আমাদের মতো লোকের মুখ থেকে যদি এই ধরনের কথা বেরো হয়, সেটা আমি হই কিংবা কোনো রাজনীতিবিদও হয়, কথার গুরুত্বটা কম পাবে, কারণ আমরা কোনো দায়িত্বের মধ্যে নেই। সুতরাং আমরা যখন কখনো দায়িত্বের মধ্যে থাকবো তখন কথা বলার ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তার কারণ আমি যা বলছি ওটা কিন্তু সঠিক বলেই সবাই মনে করে। মানে তিনি, আপনি কি বলবেন যে তিনি দায়িত্বহীন কথা বলেছেন? এইভাবে না বলে আমি একটু ঘুরিয়ে যদি বলি যে কথা বলার সময়
আমাদের দায়িত্ববান জি, হওয়া আপনি একটু উচিত। আসলে এটাকে সফট করে বলছেন।